আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি শোনা যাচ্ছে? জি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে 7টায় ক্লাস শুরু করব। লিংক তো দিয়েছে ফারজানা আপু। আজকে আস- একটু ব্যস্ত আছে, আসতে পারেনি। আমি শুরু করতেছি। তারপর আপনি কোন ব্যাচের ভাইয়া? আমি অষ্টম ব্যাচের। ও, অষ্টম ব্যাচ। জি এখানে আপনাদের তো রুটিন দিয়ে দিয়েছে। জি জি, আজকে রুটিন হয়েছে, রুটিন দিয়েছে। হ্যাঁ, তাহলে তো আপনাদের পরীক্ষা কাছে চলে আসছে। আমি অবশ্য নবম ব্যাচের ও এখন। তাহলে জি জি, আপনাদের একটু অপেক্ষা করতে হবে আমাদের পরীক্ষা শেষের জন্য। জি জি। আমরা শেষ করি আগে পরীক্ষা, এরপর আপনারা শুরু করবেন। হ্যাঁ, কারণ এই যে আলামিন ভাইয়ের এই যে এই গ্রুপটার জন্য আমরা দেখা যাচ্ছে পড়াশোনা সম্পর্কে অনেকটা বুঝতে পারতেছি। হঠাৎ করে আমরা মাত্রই তো শুরু করলাম, আমাদের ক্লাস প্রায় 1.5 মাস হলো। তাই এই গ্রুপ স্টাডির জন্য আমরা অনেকে মানে অনেক উপকৃত হয়েছি, তাই না? জি জি আপু, অনেক অবশ্যই। উপকৃত। এটা আমাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট সবার জন্য। সবাই সবাই কর্মব্যস্ত, তারপরে দেখা যাচ্ছে যে গ্রুপ স্টাডি নির্দিষ্ট একটা টাইম থাকে, নির্দিষ্ট একটা ইয়ে থাকে, রুলস রেগুলেশনের ভিতর থাকে বলে আমাদের এই পড়ার জন্য বসা হয়, নাইলে কিন্তু আমাদের এই বসাটা হতো না ওইভাবে। একদম ঠিক বলেছেন আপু, আসলে এরকম গ্রুপ স্টাডি হওয়া দরকার কন্টিনিউ। জি, এখন তো আমি তো টেনশনে আছি যে আলামিন ভাইয়ার এই পরীক্ষার পরে দেখা যাচ্ছে আমরা আবার পিছনে না পড়ে যাই, আমরা যারা নবম ব্যাচে। কারণ যেহেতু আমাদের এইদিকে রুটিন হয়েছে, আচ্ছা, আপনাদের মনে হয় বেশি দিন ওয়েট করতে হবে না। আহ, আমাদের এইভাবে একজন মানে গাইড দিয়ে আমাদেরকে যে সামনে মোটিভেশন করবে, এরকম কেউ পাইলে আমরা মানে তো ভালোই হবে। তারপরে দেখা যাচ্ছে আলামিন ভাইয়ার এই উদ্যোগের জন্য আমরা কিন্তু অনেকেই উপকৃত। আমরা নতুন যারা তারা তো বেশি, কারণ আমরা তো মানে বুঝতেছিলামই না বিষয়টা কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। হ্যাঁ, হুম হুম। এই ক্লাসে এসে অনেকটা আমরা সেই বিষয়ে অনেকে ধারণা পেয়েছি। এটা অনেক বড় মানে উপকার হলো আমাদের জন্য। এখন ঠিক আপনাদের বলেছেন। পরীক্ষার পর দেখা যাচ্ছে আলামিন ভাই যদি আমাদের ক্লাসটা কন্টিনিউ করে তাহলে তো ভালো। আর যদি না থাকে মানে পরবর্তী পড়া নিয়ে ভাইয়া ব্যস্ত হয়ে পড়ে, তাহলে তো আমাদের জন্য একটা কষ্টের। হ্যাঁ, যাই হোক, হয়তো বা সে আমাদের জন্য একটা কোনো ব্যবস্থা করবে আশা করতেছি, ইনশাল্লাহ। আমার মনে হয় আলামিন ভাই কন্টিনিউ এই গ্রুপ স্টাডির পিছনে সময় দিবে, কেননা ওনার মাধ্যমে অনেকের উপকার হচ্ছে তো। আর আমাদের জি একটু জি রিকোয়েস্ট থাকবে যাতে আলামিন ভাই এটা কন্টিনিউ করে যায় সবার জন্য। জি। না, সে তো অবশ্যই আসসালামু আলাইকুম। কন্টিনিউ করবে। এই যে আলামিন ভাই এসে গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি জি, সোনিয়া আপা, রুহুল ভাই, শুনতেছিলাম কথা। আমি জয়েন করলাম কাজটা শেষ করে। তো আমরা পড়া শুরু করি, কারণ একটু পরে আজান দিয়ে দেবে, ঠিক আছে? আজকে জি জি 7টা, আগামীকালকে আমরা 7টায় পড়বো, ঠিক আছে? 7টা থেকে 8টা করা যায় কিনা আজকে? 7টা থেকে 8টা করা যাবে নাকি জামাত শুরু হয়ে যাবে? ভাই, আমাদের এখানে অবশ্য 8:30টায় জামাত, এখন অন্যান্য জায়গায় যে কয়টায় শুরু হয় 8টা পর্যন্ত কন্টিনিউ করা যাবে। আমরা 45 পর্যন্ত করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, শিওর। জি জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপা, আমাকে বলেন যে কালকে আমরা কি পড়তেছিলাম। গতকাল ভাইয়া আমরা পঞ্চম অধ্যায়ের ইয়া পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্নটা করা হয়েছিল। পঞ্চম অধ্যায় না? হ্যাঁ হ্যাঁ। আর ভাইয়া ওই যে কয়েকটা প্রশ্ন দেওয়ার কথা ছিল আপনার। আমি অবশ্য মনে করে দিব, তা আচ্ছা, সারাদিন
বুঝতে পারছি। ওইটা ওইটা আমার, হ্যাঁ ওইটা আমি প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় পর্যন্ত যে প্রশ্নের উত্তরগুলো বইতে নাই কিন্তু বিগত বছরে আসছে এবং সাজেশনে আছে, ওই প্রশ্নের উত্তরগুলো আমার লেখা হয়ে গেছে নোটে। আমি ওইটা না, ওইটার আরেকটা কপি আমি ওয়েবসাইটে দিয়ে দিব। ঠিক আছে, আমাকে একটু একটু সময় দেন, আমি দিয়ে দিব। আর হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় পড়তেছিলাম না, তাহলে পঞ্চম অধ্যায়ে যাই। দেখেন পঞ্চম অধ্যায়ে কালকে পড়ছিলাম, পঞ্চম অধ্যায়ে কয়টা পড়ছিলাম বলেন তো? একটা, এক প্রথমটা। নাম্বারটা, এক নাম্বারটা সবাই বুঝছিলেন? শুধু পেশনা পড়া হয়েছিল ভাইয়া। এক নাম্বারটা সবাই বুঝছিলেন না? জি জি, জি জি। বুঝছি। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা পড়ি। দেখেন, প্রেষণার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মোটিভেশন, এইটা আছে 47 পৃষ্ঠায়। অষ্টম ব্যাচে অনেকে যুক্ত হয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আমাদের পরীক্ষা যেহেতু চলে আসছে, আমাদের পড়তে হবে। তো ভয়ের কিছু নাই, প্রত্যেকটা পরীক্ষার আগে 7 দিন করে বন্ধ আছে। আর এখনো পরীক্ষার 1 মাস, আজকে 11 তারিখ, আগামী 11 তারিখে পরীক্ষা। তাহলে 1 মাস আছে। এই রোজার ভিতরে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আইডিয়া নিব, সাজেশনের আলোকে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে এই গ্রুপ স্টাডিতেই হবে। আমাকে যদি আপনারা সময় দিতেন, ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রশ্ন গ্রুপ স্টাডিতে ঠিক যেভাবে আলোচনা করি ওইভাবে আলোচনা করতাম। তাহলে আপনারা যেহেতু সবাই কাজ কাম করেন, সময় পান না, কাজেই গ্রুপ স্টাডি থাকলে রোজার মধ্যে ঈদের ছুটির আগেই 5টা বই শেষ করে ফেলানো সম্ভব। কারণ আমি ব্যক্তিগতভাবে 5টা বইয়ের প্রত্যেকটা সাজেশনের প্রশ্ন আমি রোজার ঈদের আগে আমি এইভাবে পড়ে শেষ করব, আর ঈদের ছুটির পরে আমি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিব। ঠিক আছে, তা আপনারা যদি আমার সাথে থাকেন, সময় দেন এবং আমাকে বলেন যে এই টাইমে গ্রুপ স্টাডিতে আমরা আসবো, তাহলে সেই টাইমে আমি আপনাদের নিয়েই দরকারে পড়তাম, সমস্যা কি? ঠিক আছে, আমাকে জানাবেন। আর অষ্টম ব্যাচের জন্য পরিসংখ্যান নিয়ে কোনো ভয় নাই। পরিসংখ্যানে 5টা অধ্যায়ের সামান্য কিছু প্রশ্ন পড়লে কমন পড়বে, আপনার 4-5 সেট প্রশ্ন, 6 সেট প্রশ্ন কমন পড়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর হচ্ছে মেইন ক্যাম্পাসের স্যার আমাদেরকে পরীক্ষার আগে ক্লাস নিতে চাইছেন। ওনারাই তো বই টই লিখেন, সবকিছু ওনারা করেন। ক্লাস নিলে দেখি 2-4-5টা কোনো ইম্পর্টেন্ট কোনো অঙ্ক টঙ্ক কিছু দেয়টাই নাকি, দিলে অবশ্যই যদি একটা প্রশ্ন আমি কম পড়ি ওটাও আপনারা কম পড়বেন, আমি সবাইকে জানাই দিব। অলরেডি সাজেশন, চূড়ান্ত সাজেশন তৈরি হচ্ছে, কালকে সন্ধ্যার আগে চূড়ান্ত সাজেশন তৈরি দেবে অষ্টম ব্যাচে। ঠিক আছে, আর ওই যে যেটা আমরা বলছিলাম যে টার্ম ইউজ করছিলাম যে হট সাজেশন, হট সাজেশনটা যদি পরীক্ষার আগে পাই, পেলে অবশ্যই আপনারা অষ্টম ব্যাচে যারা আছেন সবাই পাবেন। ঠিক আছে, আপনারা আমার গ্রুপগুলোতে, অষ্টম ব্যাচের গ্রুপ, সবুজ কালারের গ্রুপটা অষ্টম ব্যাচের, ওইটাই আপনারা কানেক্টেড থাকবেন। আমরা কালকে যে প্রশ্নটা করছিলাম ওইটা বোধহয় অষ্টম নবম কারো বোধহয় মানে ভিতরে ঢুকতে বাকি নাই। এবার আমরা 47 পৃষ্ঠা দেখেন, প্রেষণার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মোটিভেশন। এখানে এই চিত্রটা দিবেন, চিত্র দিলে হুড় হুড় করে মার্কস বাড়বে। দেখেন, প্রেষণার বৈশিষ্ট্য আলোচনা থেকেই তার গুরুত্ব কতখানি তা অনুধাবন করতে পারি। এখানে এই কথাটা দিবেন না, এই বাক্যটা, কারণ এটা তো বৈশিষ্ট্যের ধারাবাহিকতায় বলছে লেখক, এটা বাদ। আমরা এভাবে লিখতে পারি, প্রেষণার বৈশিষ্ট্য থেকেই আমরা জানতে পারি প্রেষণার গুরুত্ব কতটুকু, এভাবে দিতে পারি। ওটা নাও দিতে পারি। দেখেন, একজন কর্মীর কর্ম সম্পাদন 3টি বিষয় দ্বারা নির্ধারিত হয়: কর্মীর সামর্থ্য, কর্ম পরিবেশ এবং প্রেষণা। একজন কর্মীর কর্ম সম্পাদন কয়টি বিষয় দ্বারা নির্ধারিত হয়? 3টি। একটি হলো কর্মীর সামর্থ্য, আরেকটি হলো কর্ম পরিবেশ, আরেকটি হলো প্রেষণা। মানে মোটিভেশন লাগবে, কর্মের পরিবেশ লাগবে, আর কর্মের জন্য কর্মীর সামর্থ্য থাকা লাগবে। ঠিক আছে, শারীরিক মানসিক সামর্থ্য, সুস্থতা থাকা লাগবে। তাহলে 3টা জিনিস, কাজ করার জন্য 3টা জিনিস দরকার, আমরা 3টা পড়লাম। এবার নিচে চিত্রটি লক্ষ্য করুন। দেখেন, কর্মীর সামর্থ্য, অ্যাবিলিটি, মোটিভেশন, পারফরমেন্স, ওয়ার্ক এনভায়রনমেন্ট, প্রেষণার সাথে কর্ম সম্পাদনের সম্পর্ক। মাঝেরটা কর্ম সম্পাদন, এটাকে বোল্ড করে দিবেন, একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিবেন। এটার থেকে দুদিকে প্রেষণা, কর্ম পরিবেশ আর কর্মীর সামর্থ্য, তার মানে এই 3টার মাধ্যমেই কর্ম সম্পাদন হয়ে থাকে। এইভাবে চিত্রটা দিবেন। আমরা এবার পরে যাই, দেখেন কি বলছে। কি প্রথম লাইনটা দিব না? হ্যাঁ দিবেন, ওই চিত্রটা দিবেন, সমস্যা নাই। না না, প্রথম লাইনটা। প্রথম লাইনটা বলছে ওই আপা মিউট করেন, বলতেছি প্রথম লাইনটা
প্রথম লাইনটা হচ্ছে ওই যে বৈশিষ্ট্যের পরে বলছে যে বৈশিষ্ট্য থেকে জানতে পারি, ওটা দেওয়া যায় এভাবে দিবেন যে আমরা প্রেষণার বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারি প্রেষণার গুরুত্ব কতখানি। হ্যাঁ, দেওয়া যায়, সমস্যা নাই। এরপরে দেখেন পরের পৃষ্ঠায় যান, 48 পৃষ্ঠায় যান। দেখেন আমরা 47 পৃষ্ঠায় কিন্তু ভূমিকা পাইনি, জাস্ট চিত্র পাইছি। এখানে আপনি ওই 47 পৃষ্ঠায় একটা লাইন বলার পরে চিত্রটা আপনি একটু পরেও দিতে পারেন, ভূমিকার পুরোটা শেষ করে তারপরে দিতে পারেন। এখানে কি বলছে দেখেন, সামর্থ্য হলো কর্মীর কাজ করার শক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল এবং প্রয়োজনীয় তথ্য, এগুলো কর্ম পরিবেশের অন্তর্ভুক্ত। মানে সামর্থ্য কি কি? কাজ করার শক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল, প্রয়োজনীয় তথ্য, এগুলো হচ্ছে সামর্থ্যের ভিতর পড়ে। ঠিক আছে। আর প্রেষণা হলো কি? কাজ করার ইচ্ছা শক্তির যোগানদাতা। কাজ করার যে ইচ্ছা শক্তি সেটার যোগানদাতা হচ্ছে প্রেষণা, মানে মোটিভেশন। যদি কোনো কর্মীর কাজ করার সামর্থ্যে ঘাটতি থাকে, ব্যবস্থাপক তাকে প্রশিক্ষণ দিয়ে সামর্থ্যের উন্নয়ন ঘটাতে পারে। কথা বুঝছেন? যদি কর্ম পরিবেশের সমস্যা থাকে, তিনি পরিবেশের উপাদানগুলোর মধ্যে সামঞ্জস্য ঘটিয়ে পরিবেশ উন্নতি করতে পারেন। আবার পড়ি, দেখেন এখানে মিল আছে কথার ভিতরে। প্রথম থেকে পড়ি, দেখেন সামর্থ্য হলো কর্মীর কাজ করার শক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল, প্রয়োজনীয় তথ্য ইত্যাদি। প্রেষণা হলো কাজ করার ইচ্ছা শক্তির যোগানদাতা। তাহলে সামর্থ্য আর প্রেষণা কি সেটা আমরা পড়লাম। এবার আমরা একটা যৌক্তিক কথা পড়বো, সেটা হচ্ছে কি, যদি কোনো কর্মীর কাজ করার সামর্থ্যে ঘাটতি থাকে তাহলে ব্যবস্থাপক তাকে কি করতে পারেন? প্রশিক্ষণ দিয়ে উন্নয়ন ঘটাতে পারেন। যদি কর্ম পরিবেশের সমস্যা থাকে তাহলে পরিবেশের উপাদানগুলোর মধ্যে সামঞ্জস্য ঘটিয়ে পরিবেশের উন্নয়ন করতে পারেন। দুইটা জিনিসের ঘাটতি থাকলে কি করতে পারেন ব্যবস্থাপক, সেটা বলা হলো। এবার দেখেন কি বলছে, কিন্তু যদি প্রেষণার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় তাহলে ব্যবস্থাপকের জন্য তা হবে চ্যালেঞ্জিং। এই যে যতটুকু পড়লাম 48টায়, এটা কিন্তু মুখস্থ করা লাগবে না, এটা কিন্তু একটা মিল আছে কথার ভিতরে আর ধারাবাহিকতা আছে, এটা বুঝতে পারলে বানাই লেখা যাবে। কিন্তু প্রেষণার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, সমস্যা দেখা দিলে ব্যবস্থাপকের জন্য তা চ্যালেঞ্জিং হবে। মানে পরিবেশের সমস্যা ঠিক করে দিলেন, ব্যক্তির সামর্থ্য সমস্যা, তাকে সুস্থতা দিলেন, তাকে রোগ ব্যাধি মুক্তের জন্য ট্রিটমেন্ট করলেন, তার ট্রেনিং দিলেন, সবকিছু দিলেন, কিন্তু প্রেষণায় ঘাটতি থাকলে এটা দেওয়াটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। প্রেষণার সাথে ব্যক্তিক আচরণের সম্পর্ক থাকার কারণে ব্যবস্থাপক সহজে প্রেষণার জটিলতার রহস্য উন্মোচনে সক্ষম নাও হতে পারেন। ঠিক আছে। ওখানে বললো যে প্রেষণাটা অনেক চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? যদি ব্যক্তিক আচরণের সম্পর্ক থাকে, মানে কারো আচরণের সমস্যা থাকলে যতই আপনি প্রেষণা দেন না কেন কাজ হবে না, সে কথা বলছে। আচরণের সাথে যেহেতু সম্পর্ক আছে, কাজেই ব্যবস্থাপক প্রেষণার জটিলতার রহস্য উন্মোচনে সক্ষম নাও হতে পারেন। তাই কর্ম সম্পাদনের নির্ধারক হিসাবে প্রেষণার গুরুত্বের কারণে এবং এর অদৃশ্যমান চরিত্রের ফলে প্রেষণা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই পুরো বাক্যটা, পুরো যে কথাগুলো বলছে 48 পৃষ্ঠায়, এটাই আপনার ভূমিকা। এটাকে আপনি ছোট করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভূমিকা এতটুক। এবার আমরা দেখেন এখানে 8টা পয়েন্ট আছে, ছোট ছোট পয়েন্ট। এই 8টার 8টাই দিয়ে দেব। ঠিক আছে, 8টার 8টাই আমরা দিব। দেখেন আমরা প্রথমে পয়েন্টস গুলো মুখস্থ করি। 1 নম্বরে আছে কি? উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি। 2 নম্বরে কি? দক্ষতা বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, দুইটা বৃদ্ধি। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে অপচয় হ্রাস, শ্রমিক আন্দোলন হ্রাস, চাকরি ত্যাগের হার হ্রাস। মনে রাখবেন কিভাবে পয়েন্টস গুলো। দেখেন বৃদ্ধি আছে 2টা, হ্রাস আছে 3টা, তাহলে তো 5টা হয়ে গেল। উৎপাদন বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, 2টা বৃদ্ধি শেষ। হ্রাস আছে 3টা, অপচয় হ্রাস, শ্রমিক আন্দোলন হ্রাস, চাকুরি ত্যাগের হার হ্রাস। 3টা হ্রাস মানে কমানো, আর বৃদ্ধি হচ্ছে 2টা। 5টা পয়েন্টস মুখস্থ হয়ে গেল। আর আছে 3টা হচ্ছে, ভালো করে বুঝেন, 3টা হচ্ছে 2টা সম্পদ নিয়ে। একটা হচ্ছে সম্পদের সঠিক
সংরক্ষণ, আর একটা হচ্ছে মানব সম্পদের সঠিক ব্যবহার। এবার বই বন্ধ করেন, বলেন তো 7টা পয়েন্টস কি কি? আচ্ছা, তাহলে দেখেন আমরা 8টা পয়েন্টস মুখস্থ হয়ে গেল। ব্যবস্থাপনা শ্রমিক সম্পর্কের উন্নয়ন 8 নম্বরে আছে। এখন একটু ভিতরে পড়ি, দেখেন উৎপাদন বৃদ্ধি। প্রেষণা দ্বারা তাড়িত হলে কর্মীরা উৎপাদন বৃদ্ধিতে বা অন্যান্য কর্ম সম্পাদনে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। প্রেষণা দ্বারা তাড়িত মানে কি? মানে মোটিভেশন পেলে কর্মীরা উৎপাদন বৃদ্ধিতে বা অন্যান্য কর্ম সম্পাদনে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, ফলে উৎপাদন বাড়ে। আর এটার একটা সমীকরণ আছে, পি সমান ফাংশন এফ 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 অফ এ গুণ এম, অর্থাৎ আপনার এ কর্মদক্ষতা অ্যাবিলিটি এবং প্রেষণা মোটিভেশন। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? আচ্ছা, বাকি সবাই শুনতে পাচ্ছেন? আলামিন ভাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। শোনা যাচ্ছে না? আচ্ছা জুলাস ভাই বোধহয় একটু দেখেন তো, আপনি একটু মাইক্রোফোন আপনার ই করে দেখেন তো শোনা যায় কিনা। আমি খুব শোনা তো যাওয়ার কথা, দেখেন। আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। উৎপাদন বৃদ্ধি, এখানে দেখেন পি মানে কর্ম সম্পাদন, পারফরমেন্সটা হলো এফ অফ এ এম। এফ হচ্ছে অপেক্ষক ফাংশন, আমরা জানি। আর এ অ্যাবিলিটি কর্মদক্ষতা, এম প্রেষণা বা মোটিভেশন, অর্থাৎ কর্মদক্ষতাকে প্রেষণা দিয়ে গুণ করে সেটার ফাংশন করা হলে, গুণ করা হলে, মানে আমরা এফটা আপনি বাদ দিয়ে এভাবে বুঝেন যে কর্মদক্ষতা এবং প্রেষণার গুণ করা হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে পারফরমেন্স। ঠিক আছে, সূত্রটা এইভাবে মনে রাখবেন। এবার 2 নম্বরে দেখেন দক্ষতা বৃদ্ধি। প্রেষিত কর্মীরা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সর্বদা সচেষ্ট থাকে, কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে এবং কাজকে নিজের মনে করে সর্বতোভাবে সম্পৃক্ত থাকে কাজের সাথে। এতে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্ম অভিজ্ঞতাও বৃদ্ধি পায়। আমরা দুইটা নাম্বার যেটা পড়লাম দেখেন, একটা হচ্ছে প্রেষণা দেওয়া হলে উৎপাদন বাড়ে, আর একটা হচ্ছে যদি উৎপাদন বাড়ে প্রেষণা দেবার ফলে, তাহলে কি পরোক্ষভাবে দক্ষতা বাড়ে না? মানে প্রেষণা দিলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে কর্মীর কাজ যেহেতু বাড়তেছে কাজেই দক্ষতাও বাড়বে। ঠিক আছে, তাহলে দুইটা আমরা পড়লাম প্রেষণার গুরুত্ব। এবার দেখেন 3 নম্বরে কি বলছে, অপচয় হ্রাস। আপনি প্রেষিত মোটিভেটেড একজন কর্মীকে দিয়ে কাজ করালে সে কাজ করতে গেলে যতটা অপচয় হবে না তার থেকে বেশি অপচয় হবে কিন্তু যিনি প্রেষিত নন। ঠিক আছে, তাকে দিয়ে কাজ করাতে গেলে, কারণ তিনি মনোযোগ সহকারে করবেন না, হ্যাঁ, কাজের প্রতি আগ্রহ থাকবে না, কাজে অপচয় হবে। প্রেষিত কর্মীরা দক্ষতার সাথে কর্ম সম্পাদনে অনুপ্রাণিত হয়, এতে সময় এবং সম্পদ ব্যবহারের অপচয় হ্রাস পায়। এতে সময় এবং সম্পদ ব্যবহারের অপচয় হ্রাস পায়। আচ্ছা এবার দেখেন শ্রমিক আন্দোলন হ্রাস। শ্রমিক আন্দোলন কখন হয়? যখন ওই মোটিভেশনের অভাব থাকে। ঠিক আছে, যে কোনো ভাবে যদি ম্যানেজমেন্ট তাদেরকে মোটিভেটেড করতে পারে তাহলে কিন্তু শ্রমিক আন্দোলন তাদের দ্বারা হবে না। দেখেন কি বলছে, যে প্রতিষ্ঠানের কর্মীদের প্রেষণা কাম্য পর্যায়ে থাকে, মানে প্রেষণাটা যতটুকু দরকার ততটুকু থাকে, সেই প্রতিষ্ঠানে শ্রমিক আন্দোলন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, ফলে উৎপাদন ব্যাহত হয় না, অব্যাহত গতিতে চলে। আর 5 নম্বরে কি দেখেন, আপনি অনুপ্রেষিত কর্মীরা মানে মোটিভেটেড কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, ফলে কি হয়, কাজে তাদের অনুপস্থিতি কমে আসে। আর অনুপস্থিতি কমা, কাজ করতে আসা এর মানে হচ্ছে তারা ওই প্রতিষ্ঠানে থেকে যাবে, অন্য প্রতিষ্ঠানে তারা যাবে না। এখানে বলছে এদের প্রতিষ্ঠানে কর্মী ঘূর্ণায়মানতা, লেবার টার্ন ওভার হ্রাস পায়। লেবার টার্ন ওভার মানে কি, আজকে এই প্রতিষ্ঠানে একজন কর্মী আছে, সে আবার চলে গেল, হ্যাঁ, আবার অন্য একটা প্রতিষ্ঠান থেকে একজন কর্মী আসলো, এইভাবে হয় না, প্রতিষ্ঠানে এরকম থাকে না। এখানে প্রতিষ্ঠানে যারা চাকরি করে যারা আছে তারাই থাকে, সহজে তারা যেতে চায় না, কর্মী ঘূর্ণায়মানতা কমে আসে।
মোটিভেশনের মাধ্যমে। তাহলে আমরা 3টা রাশ বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, শ্রমিক আন্দোলন হ্রাস, অপচয় হ্রাস, চাকরি ত্যাগের হার হ্রাস পড়লাম। পয়েন্টস গুলো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা দেখেন 2টা সম্পদ পড়বো। একটা হচ্ছে কি সম্পদের সঠিক সংরক্ষণ। অনুপ্রেষিত কর্মীরা প্রতিষ্ঠানের সকল সম্পদ নিজ উদ্যোগে সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর সংরক্ষণে ভূমিকা রাখে। 7 নম্বরে কি বলছে? মানব সম্পদের সঠিক ব্যবহার। অনুপ্রেষিত কর্মী সবসময় অনুপ্রাণিত কর্মী, সম্পাদনে কখনোই এরা পিছপা হয় না। কর্মী তার সকল প্রচেষ্টা ও আন্তরিকতা প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত করে, এজন্য শক্তির পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। তার মানে প্রত্যেকটা কর্মী মানব সম্পদ, ঠিক আছে। একজন সম্পদ। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে মাঝে মধ্যে? জি ভাইয়া, জি জি, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ওয়াইফাই সমস্যা, আমি মোবাইল নেটটা আমি দিচ্ছি, একটু 1 মিনিট। দেখেন, অনুপ্রেষিত কর্মীদের মধ্যে সবসময় প্রাণ চাঞ্চল্য বিরাজ করে। তারা অনুপ্রাণিত এবং দৃঢ় মনোবলের অধিকারী। স্বাভাবিকভাবেই এরা ব্যবস্থাপকদের উপর সন্তুষ্ট থাকে। এতে ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে। যেহেতু অনুপ্রেষিত তারা কার দ্বারা হচ্ছে বলেন? ব্যবস্থাপনা, মালিক পক্ষ বা ম্যানেজমেন্টের দ্বারা হচ্ছে। কাজেই যেহেতু ম্যানেজমেন্ট তাদেরকে অনুপ্রেষিত করতে পারছেন, এই কারণে তারা কিন্তু ম্যানেজমেন্টের উপরে সন্তুষ্ট থাকবে। বুঝতে পারছেন? সন্তুষ্ট থাকা মানেই হচ্ছে তাদের উৎপাদন পরোক্ষভাবে বাড়বে। আমরা এবার উপসংহার যদি পড়ি, সুতরাং নিশ্চিতভাবে বলা যায় প্রেষণা প্রতিষ্ঠানকে গতিময় রাখে, কর্ম উদ্দীপিত রাখে, প্রাণ চাঞ্চল্যকর রাখে, ঠিক আছে। প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত জীবনেও এই প্রেষণা সজীবতা আনে। মানে একই প্রেষণা প্রতিষ্ঠানে যেরকম ভূমিকা রাখবে, ব্যক্তিগত জীবনেও ভূমিকা রাখবে। তাই প্রেষণাটিকে আমাদেরকে কি করতে হবে? গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আপনার তাহলে 8টা পয়েন্টস বোধহয় আমি মুখস্থ করে দিতে পারছি। 2টা হচ্ছে দক্ষতা, 2টা হচ্ছে বৃদ্ধি, 3টা হচ্ছে হ্রাস, 2টা হচ্ছে সম্পদ নিয়ে, আর একটা হচ্ছে সম্পর্ক নিয়ে, মানব সম্পদ এবং ব্যবস্থাপনার সম্পর্ক। ঠিক আছে, এইভাবে আমরা নিজ নিজ ফর্মুলা বের করে পয়েন্টস গুলো মুখস্থ করব। এবার সোনিয়া আপা কই? খুব অ্যাক্টিভ আমার আপা কই বলেন। হ্যাঁ, হলো 2 নম্বর প্রশ্ন। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, আপনার ওখান থেকে আবার বুঝতেছি না কেন, আমি তো ওয়াইফাই বন্ধ করে মোবাইল ডাটা ওপেন করছি। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমরা এবার কত নম্বর প্রশ্ন করব বলেন। ওই যে সোপান গুলো বলছিলেন একটু বুঝাই দিবেন। সোপান 3 নাম্বার, 3, 4, 5 একই টাইপের, তাই বলছিলেন। চাহিদা সোপান, চাহিদা সোপান তত্ত্ব, উপাদান তত্ত্ব আর সমতা তত্ত্ব। আচ্ছা ঠিক আছে, এই 3টা তত্ত্ব আমরা 3টা একই সাথে একই দিনে পড়বো। ঠিক আছে, একই সাথে একই দিনে এই 3টা তত্ত্ব আমরা পড়বো। তাহলে আমরা এখানে আরেকটা 3টা তত্ত্ব বাদ দিয়ে আরেকটা কি আছে বলেন। প্রেষণা কিভাবে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে? প্রেষণায় উৎপাদন বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধি কি একে অপরের পরিপূরক? ব্যাখ্যা দিন। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্ন বইতে হুবহু নাই ভাইয়া। একটু আমি বলি, ওই আপনার সাংগঠনিক আচরণের যে আপনাদের ওয়েবসাইটের যে পেজটা লিংক, ওটা তো এখানে 404 দেয়ার ইজ নাথিং হিয়ার এখানে দেখাচ্ছে।
কোথায় ও পাবো? আচ্ছা আচ্ছা, সরি সরি, ওইটা ওই ওয়েবসাইটটা বোধহয় পেজগুলো লিঙ্কগুলো বোধহয় কাজ করতেছে না। আমি ওয়েবসাইটের কিছু কাজ করে রেখে দিছিলাম, সময় পাইনি। ঠিক আছে, ওটা আমি ঠিক করে দিব, ওটা ঠিক আচ্ছা করে দিব। ঠিক আচ্ছা আছে আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা সাজেশনটা দেখাচ্ছে না, থ্যাংক ইউ ইনফরমেশনের জন্য। একটা জিনিস দেখেন এখানে, 6 নম্বর প্রশ্ন, প্রেষণে কিভাবে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। আমি এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপাতত আজকের জন্য, এখনকার জন্য 5 নম্বরের সাজেশনের। দেখেন টেলিগ্রামে দিয়ে দিলাম, টেলিগ্রাম থেকে একটু দেখেন। এখানে দেখেন আমরা 1 এবং 2 পড়ছি, 3 4 5 এই তিনটা থেকে 3 4 5 এর থেকে একটা প্রশ্ন আসবে। 8 নম্বরের আপনার 8 নম্বর মার্কস কিন্তু আউট করে দিলাম, 3 4 5। এবার আছে 6 এবং 7, 6 নম্বরটা বইতে হুবহু নাই, আমরা 7 নম্বরটা পড়ি আজকে। তাইলে শোনেন, 7 নম্বর পড়া হলে আমাদের 3টা তত্ত্ব বাদে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত হয়ে গেল, আর যেগুলো বইতে নাই সেগুলো হয় নাই শুধুমাত্র। ঠিক আছে, এই বইটা শেষ না করে উঠবো না ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা একটু সময় বের করে দেন, দেখেন আমরা সবাই আরো বেশি করে পড়বো। 7 নম্বর প্রশ্ন, লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা। এটা এটা বইতে আছে কত পৃষ্ঠায় বলি? এটা আছে বইতে 57 পৃষ্ঠা। একটু 57 পৃষ্ঠায় যান, আমরা 57 পৃষ্ঠাটা পড়ে আমরা শেষ করে দিব। ভাইয়া তাহলে আমরা টোটাল এই এই সাবজেক্টটা কমপ্লিট করে তারপর শেষ অন্য সাবজেক্টে যাব। সবাই কি বলেন? হ্যাঁ, আমাদের ভাই যেভাবে চিন্তা করে ওইভাবেই। জি জি ভাইয়া, সেটা করলে আপনাদের অষ্টম ব্যাচের জন্য বেশি ভালো হবে, তাহলে আপনাদের একটা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে। আর আসলে আমাদের তো তারাবির নামাজও আছে, এটা লক্ষ্য করতে হবে আর কি। না, আজকের জন্য আজকের কথা বলেনি, মানে পর্যায়ক্রমে। হুম হুম। আমরা ইফতার পরপরই আরম্ভ করতে পারি, যদি ভাইয়া বলে আর কি। জি জি। 7:30 পর্যন্ত পড়তে পারবো আর কি। আচ্ছা দেখেন, আমরা হ্যাঁ 10 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। দেখেন এখানে লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা, এইটা আছে 57 পৃষ্ঠায়। দেখেন লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা পাইছেন সবাই? জি ভাইয়া। এখানে আমরা প্রথম যে প্যারাটা আছে, বড় প্যারাটা, প্যারাগ্রাফটা, এইটা লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনার সংজ্ঞা, তবে মানে মূল আলোচনা। ঠিক আছে, এখানে আমরা দ্বিতীয় প্যারাটা যদি একটু পড়ি, দেখেন কুজ, KOONTZ, কুজ ও ওয়েরিস, ওয়েরিস, আপনি এটার উচ্চারণ যেভাবেই করেন না কেন ইংরেজিতে তাদের নামগুলো লিখবেন। কুজ এবং ওয়েরিস লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনাকে একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম হিসেবে সংজ্ঞায়িত করেছেন। এখন লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনাটা কি এটা তো আমরা জানি না, না জেনেই পড়া শুরু করব নাকি এটা একটা কি একটু আগে পড়ে নিব? আগে তো একটু জানতে হবে, তারপরে না শুনবো। হ্যাঁ, আগে আগে একটু জানা দরকার। আচ্ছা, এইটা মূলত আমি শোনেন, এইটা সম্পর্কে একটা অধ্যায় আছে, আমি যদি একটু প্রাথমিকভাবে যতটুকু জানি আলোচনা করি তাহলে একটু ধারণা হবে। লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা হচ্ছে আপনাকে একটা টার্গেট দেওয়া হবে, ঠিক আছে, সেই টার্গেটকে সামনে রেখে আপনার সমস্ত কিছু ব্যবস্থাপনা হবে এবং সেই টার্গেট অর্জন করার জন্য আপনি চেষ্টা চালাবেন। ঠিক আছে, এবং
আপনাকে যে টার্গেট দেওয়া হবে তার মাঝে মধ্যে সেটার কার্য মূল্যায়ন করা হবে, কোনো সমস্যা থাকলে সমাধান করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে। এবং আপনার কাজের যে টার্গেট দেওয়া হলো বা আপনাকে পুরো ব্যবস্থাপনাটাই একটা মানে টার্গেটেড ইসে চলবে। চলার পরে এটাই যদি কোনো আপনি ভালো কাজ করতে পারেন তাহলে আপনাকে পুরস্কারের ব্যবস্থা করা হবে, আর আপনি যদি ভালো কাজ করতে না পারেন তাহলে আপনাকে তিরস্কার বলেন বা আপনার মানে প্রমোশন বা পুরস্কারের পরিবর্তে আপনি হয়তো নেগেটিভ কিছু পাবেন। মূলত মূল বিষয়টা এইটা, ঠিক আছে। এবং এইটাকে আরো ব্যাপক অর্থে ব্যাপকভাবে বোঝানো হয়, ঠিক আছে। পুরো একটা ইউনিটি আছে লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা বা এমবিও নিয়ে। তাহলে আমরা একটু পড়ি, পুরোটা পড়লে আমাদের আইডিয়া হয়ে যাবে। দেখেন, কুজ এবং ওয়েরিস লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনাকে একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম হিসেবে সংজ্ঞায়িত করেছেন। ব্যবস্থাপকীয় সিস্টেম মানে কি? মানে এই যে ম্যানেজমেন্ট যে সিস্টেমে চলে সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় সিস্টেম। একজন ম্যানেজার বা ম্যানেজমেন্ট যেভাবে সব পরিচালনা করে, সবকিছু ম্যানেজ করে, এই সিস্টেমটা হচ্ছে ব্যবস্থাপকীয় সিস্টেম। লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম যা ব্যবস্থাপকীয় কার্যক্রম সমূহকে সুবিন্যস্তভাবে সমন্বিত করে এবং কার্যকর ও দক্ষতার সাথে সাংগঠনিক ও ব্যক্তিক লক্ষ্যমালা অর্জনের নিমিত্তে সচেতনতার সাথে প্রয়াস চালায়। মানে আপনাকে লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনার সংজ্ঞা যদি পরীক্ষা আসে, এটা আসবে, এই অধ্যায় না আসুক অন্য মৌলিক ব্যবস্থাপনায় আসবে, ঠিক আছে। তখন আপনাকে একটা সংজ্ঞা দিতে হবে। তো এই কুজের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, এটাই স্যারেরা দিতে বলে, ঠিক আছে। এখানে যে সংজ্ঞাটা আছে আমরা পারলে ইংরেজিটা মুখস্থ করে ফেলবো, ইংরেজিটা না পারলে বাংলাটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। কিন্তু ভাইয়া এটা তো মৌলিক ব্যবস্থাপনায় তো আর এটা দেয়া যাবে না। না, মৌলিক ব্যবস্থাপনার লক্ষ্যভিত্তিক ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। ব্যবস্থাপনার মূল বিষয়গুলো একবারে সাধারণ বিষয়গুলো হচ্ছে মৌলিক ব্যবস্থাপনা। লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা একটা একটা আপনার একটা গবেষণা, একটা থিওরি, ঠিক আছে। এটা জি। নর্মাল ব্যবস্থাপনা না। দেখেন, কুজ এবং ওয়েরিসের সংজ্ঞাটা আমরা দিব, আমরা বাংলা পড়বো অথবা ইংরেজি, দুটো যে কোনো একটা দিয়ে দিতে পারি। ইংরেজিটা দিলে ভালো হবে। দেখেন এখানে ইংরেজিতে কি বলছে, আমরা ইংরেজিটা নিজে নিজে মুখস্থ করে নেবো। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ ইজ এ কম্প্রিহেন্সিভ ম্যানেজেরিয়াল সিস্টেম দ্যাট ইন্টিগ্রেটস মেনি ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটিস in a systematic manner and is consciously directed toward the effective and efficient achievement of organizational and individual objectives, ঠিক আছে। এটা আমরা যার যার মতো করে এটা আমরা মুখস্থ করে ফেলবো। হয় ইংরেজি, ইংরেজিটা ভালো ঝামেলা লাগলে বাংলাটা, কিন্তু ইনভার্টেড কমার ভিতরে আটকাই দিবেন, যা আছে তাই দিবেন। এখন এই প্রশ্নটা আসলে শুধুমাত্র উপরের সংজ্ঞাটা দিয়ে দিলেও যথেষ্ট বড় একটা প্যারা হয়ে যায়। আচ্ছা দেখেন, তারপরে আমরা যাই। প্রশ্নটা আমাদের কি ছিল? লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনাকে একটি ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম ধরা হয় কেন? আচ্ছা দেখেন, এখানে কিন্তু সংজ্ঞার ভিতরেই বলা আছে ভূমিকা দেওয়া লাগবে না, ডাইরেক্ট ওইখান থেকে শুরু করব। এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই বিজ্ঞানীদের সংজ্ঞার মধ্যেই এটাকে ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম বলা হয়েছে। এই যে প্রশ্নটা পরীক্ষা আসছে এটা কিন্তু ওই সংজ্ঞার আলোকেই আসছে, ঠিক আছে। কাজেই আপনি যখন এই প্রশ্ন লিখবেন তখন এই কুজ এবং ওয়েরিসের সংজ্ঞাটাই কিন্তু লিখবেন, ঠিক আছে। কারণ ওনাদের কথা থেকেই আমরা জানতে পারি একটা ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম। দেখেন উপরের সংজ্ঞায় লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনার দুটি প্রধান উপাদান বিশেষভাবে লক্ষণীয়। উপরের সংজ্ঞাটাকেই কিন্তু এই আলোচনার বিষয়বস্তু হিসেবে নেওয়া হয়েছে। দেখেন কি বলছে, মুখ্য ব্যবস্থাপকীয় কার্যক্রম ও প্রক্রিয়া সমূহকে যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বিত করার উদ্দেশ্যে প্রণীত একটি সিস্টেম হলো এমবিও। আবার পড়ি, মুখ্য ব্যবস্থাপকীয় কার্যক্রম, মুখ্য মানে কি? মূল, মেইন, প্রধান। ব্যবস্থাপকীয় কার্যক্রম ও প্রক্রিয়া সমূহকে যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বিত করার উদ্দেশ্যে প্রণীত একটি সিস্টেম হলো এমবিও। ক্লিয়ার? এটা কিন্তু আপনাকে এটা জটিল লাগবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, 2 নম্বরটা দেখেন কি বলছে, প্রতিষ্ঠানের সামগ্রিক অভিলক্ষ্য সমূহ, অভিলক্ষ্য মানে গোল, গোলস গুলো কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, কার্য মূল্যায়ন, নির্বাহীদের বেতন দেওয়া, জনশক্তি পরিকল্পনা, ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং উন্নয়ন ইত্যাদি কার্যাবলী সম্পাদন, উন্নয়ন ও প্রসার লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। আপনি 2 নম্বরটাকে সহজ করবেন কিভাবে বলেন? 2 নম্বরটাকে নিজের মতো লিখবেন এইভাবে, যে প্রতিষ্ঠানের সামগ্রিক অভিলক্ষ্য এবং কৌশলগত যত পরিকল্পনা আছে সবকিছু প্রণয়ন করাই হচ্ছে লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা
ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। আপনি চাইলে সেই সবগুলো কি কি নিজের থেকে লিখবেন, যে প্রশিক্ষণ দেওয়া, সার্বিক ব্যবস্থাপনা করা, সমন্বয় করা, পারিতোষিক প্রদান করা, ঠিক আছে, তারপরে পেশাগত উন্নয়ন ঘটানো, বুঝতে পারছেন? এই হেলথ অ্যান্ড সেফটি মানে এই তো মানব সম্পদ ব্যবস্থাপনার ভিতর পড়ে ওটা, মানব সম্পদ ব্যবস্থাপনা সার্বিক সবকিছু লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। 1 এবং 2 কঠিন না, 2 নাম্বারটাকে আপনি নিজের মতন করে লিখবেন, আর 1 নাম্বারটাকে আপনি একটু বুঝে এখানে যা আছে লিখবেন, ঠিক আছে? তাহলে এই দুটাকে আবার পড়া লাগবে। আরেকবার পড়েন ভাই। আচ্ছা দেখেন, মুখ্য ব্যবস্থাপকীয় কার্যক্রম ও প্রক্রিয়া সমূহকে যৌক্তিক ও সামঞ্জস্য রূপে সমন্বিত করার উদ্দেশ্যে যে সিস্টেম সেটা হচ্ছে এমবিও। কি কি? মুখ্য ব্যবস্থাপকীয় কার্যক্রম ও প্রক্রিয়াকে কি করে? যৌক্তিক এবং সামঞ্জস্য রূপে সমন্বিত করার উদ্দেশ্যে এইটা কোনটা? এমবিও। 2 নম্বরে কি বলছে দেখেন, প্রতিষ্ঠানের সামগ্রিক অভিলক্ষ্য এবং কৌশলগত যাবতীয় পরিকল্পনা প্রণয়ন লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। বাক্যটা শেষ। আপনি যদি চান সেই পরিকল্পনা এবং সামগ্রিক বিষয়গুলো কি কি সেটা আপনি কমা কমা দিয়ে দিতে পারেন। তাহলে এই দুটা শেষ। এই দুটা কিন্তু ওই সংজ্ঞার ভিতরে প্রধান দুটি উপাদান আছে, সেই দুইটার কথা বলছি এখানে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা দিবেন, এই দুইটা দিবেন। এই প্রশ্নটা যদি আসে তাহলে কিন্তু এই 2 প্যারা, নিচের 2 প্যারা, উপরের প্যারা বাদ দিছি কেন, অনেক বড় হয়ে যাবে। এবার দেখেন পরের পৃষ্ঠা চলে যায়, 58 পৃষ্ঠা। 58 পৃষ্ঠার প্রথমে যে 2টা প্যারা আছে, এমবিও এর 3টি দিক আছে, আর উপরে ক খ গ দেখছেন, এইগুলো এই যে ক খ গ আর 1 2 3 থাকার কারণে আপনার আমার লিখতে সুবিধা হবে। আর এটা যদি বড় প্যারাগ্রাফ আকারে থাকতো তাহলে ঝামেলা হয়ে যাইতো। আমরা খালি বুঝবো যে কোন প্যারায় কি আছে। দেখেন, সংক্ষেপে বলতে গেলে এমবিও কে ব্যবস্থাপনার একটি স্টাইল হিসেবে অভিহিত করা যায়। অনেকে এমবিও কে কার্যফলের জন্য ব্যবস্থাপনা নামে আখ্যায়িত করেছেন। আমি বলছিলাম না একটু আগে যে এমবিও সিস্টেমের ভিতরে ভালো কাজ করতে পারলে, টার্গেট ফিল আপ করতে পারলে, প্রতিষ্ঠানের টার্গেটের সাথে তাল মিলে চলতে পারলে আপনি পুরস্কৃত করা হয়। তার মানে ভালো কাজের জন্য, আপনি কর্মফলের জন্য স্বীকৃতি পাবেন এই ব্যবস্থাপনা। এই জন্য এটাকে কার্যফলের জন্য ব্যবস্থাপনাও বলা হয়, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু নানান ভাবে আসতে পারে, তবে এত জটিল করবে না, এটা মনে রাখেন। সংক্ষেপে বলতে গেলে এমবিও কে ব্যবস্থাপনার একটা স্টাইল হিসেবে অভিহিত করা যায়। অনেকে এমবিও কে কি বলছেন? কার্যফলের জন্য ব্যবস্থাপনা বলছেন। এমবিও এর ধারণা আছে এখানে দেখেন, এমবিও এর ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে যে ব্যবস্থাপকগণ উত্তম রূপে তাদের কার্য সম্পাদন করতে পারেন। উত্তম রূপে করতে পারেন, সেই রূপটা কি আমরা একটু দেখি। দেখেন, যদি তারা তাদের গন্তব্যস্থল সম্পর্কে ভালোভাবে অনুধাবন করতে পারেন। একজন ব্যবস্থাপক, আপনি তো অবশ্যই ম্যানেজার কোনো প্রতিষ্ঠানের, তাহলে আপনি উত্তম রূপে কাজ করতে পারবেন যদি 3টা জিনিস থাকে। দেখুন কি ক নম্বরে কি বলছে, আপনার গন্তব্যস্থল সম্পর্কে ভালোভাবে অনুমান থাকে, আপনার কাজের অগ্রগতি যদি মাঝে মধ্যে মূল্যায়ন হয়, তাইলেই কিন্তু আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। আর কোনো মূল্যায়ন নাই, ভুল করে বসে আছেন, তাহলে শেষ মাথায় গিয়ে দেখবেন সব ভুল হয়ে গেছে। 3 নম্বরে কি বলছে, যদি প্রয়োজন বোধে বিকল্প সঠিক পন্থা গ্রহণ করা যায়। যদি বিকল্প পন্থা গ্রহণ করা যায় ভুলের মাঝে, তার মানে 3টা জিনিস মনে রাখতে পারবেন। একটা কি, গন্তব্যস্থল সম্পর্কে অনুমান থাকলে। 2 নম্বর হচ্ছে কাজের অগ্রগতি যদি মাঝে মধ্যে মূল্যায়ন করা যায়। 3 নম্বর হচ্ছে প্রয়োজন বোধে যদি বিকল্প পন্থা, মানে একটা করতেছেন, এক পন্থায় কাজ করতেছেন, ভুল হয়ে গেল, তাহলে বিকল্প পন্থা বেছে নিতে পারতেছেন। এটা যদি হয় তাহলে আপনি ব্যবস্থাপক বা আপনি উত্তম রূপে কাজ করতে পারবেন। তাহলে এই 58 পৃষ্ঠার প্রথম প্যারা হয়েছে। আচ্ছা এবার দেখেন, এমবিও এর 3টি দিক রয়েছে। এমবিও এর কয়টি দিক? 3টি দিক। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্জনের জন্য কর্মীদেরকে বলা হয়, টার্গেট দেওয়া হয়। 1 নম্বর শেষ। 2 নম্বর হচ্ছে লক্ষ্য অর্জনের যখন কাজ চলতে থাকে তখন সময়ে সময়ে মূল্যায়ন করা হয়, অগ্রগতি যাচাই করা হয়। ওই যে আমরা যে ক খ গ পড়লাম না, এখানে খ নম্বরটা আর এখানে 2 নম্বরটা এক। আর 3 কি বলছে দেখেন, ফলাফল মূল্যায়ন করে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তা অবহিত করা হয় এবং ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে সাথে সাথে প্রয়োজনীয় সমাধানমূলক কর্মপন্থা গ্রহণ করা যায়। এখানকার গ নাম্বার আর এখানকার 3 নম্বরে এক। 3 নম্বরে বলছে যে ধরা পড়লে সমাধান করা যায়, আর গ নম্বরে বলছে প্রয়োজন যদি বিকল্প পন্থা, মানে একই জিনিস। আপনি একটু দুইটার সাথে তফাৎ করে তারপরে লিখবেন, মানে একই জিনিস লিখে দিবেন, সমস্যা নাই, মার্কস পেয়ে যাবেন। কিন্তু বিভিন্ন দিক থেকে আলোচনা করা হয়েছে এখানে। তাহলে বুঝতে পারছেন প্রথম 2 প্যারা। আচ্ছা এবার আমরা বেশি করে
বেশি করে পড়তেছি কিনা, প্রশ্নটা কি ছিল? আচ্ছা, লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনাকে ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম বলা হয় কেন? আপনি ওই দুটা দিলেন না, এরপরে আপনি লক্ষ্য ভিত্তিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বাদ দেন, এটা বাদ দিয়ে নিচের প্যারায় চলে যান, ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম এ কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট সিস্টেম। এই প্যারাটা দিলে আপনার প্রশ্নটা শেষ। এই প্রশ্নটা যদি আসে, এটা যদি এই সাবজেক্টে নাও আসে, মৌলিক ব্যবস্থাপনায় পেয়ে যাবেন। ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম আলমিন ভাই, দেখেন। ওই যে জি ভাই। এমবিও যে প্যারাটা পড়ানো হইলো, যে এমবিও সংক্ষেপে হ্যাঁ, বলতে গেলে এমবিও কি, এই প্যারাটা কি আমাদের এই প্রশ্নের উত্তরের সঙ্গে মিলতেছে? আচ্ছা, এখানে বলছে কি ব্যাপক ব্যবস্থা, এমবিও কে কেন ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম বলা হয়। এখন এটা যেহেতু একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে এই সংজ্ঞা দিছি এমবিওর এমন সংজ্ঞা দিছি যে সংজ্ঞার ভিতরেই এই ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম কথাটা বলা আছে। ওই সংজ্ঞাটা দিছি, সংজ্ঞাটা দিয়ে সংজ্ঞার দুটা অংশ, দুইটা দিক বলছি। দুইটা দিক বলার পরে, আচ্ছা আপনি বলতেছেন 58 পৃষ্ঠার প্রথম প্যারাটা দিবেন না, এটা বলতেছেন? জি জি। আচ্ছা শোনেন, প্রথম প্যারাটা যদি না দেন তাইলে হ্যাঁ সেটাও যৌক্তিকতা আছে, এই থ্যাংক ইউ। প্রথম প্যারাটা যদি না দেন তাহলে দ্বিতীয় প্যারাটা, এমবিওর 3টি দিক রয়েছে, এটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, এটা এটা দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে প্রথম প্যারাটা, হ্যাঁ আপনারা যদি প্রথম প্যারাটা বাদ দিতে চান তাহলে দ্বিতীয় প্যারাটা দিবেন। দ্বিতীয় প্যারা দিয়ে লিখবেন ব্যাপক ব্যবস্থাপক সিস্টেম, একবারে শেষটা, বৈশিষ্ট্যের পরেরটা। ঠিক আছে, অবশ্যই গ্রুপ স্টাডির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা 58 পৃষ্ঠার প্রথম প্যারাটা বাদ দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, এবার দেখেন ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা উদ্ভাবিত হওয়ার পর থেকে সামগ্রিক ব্যবস্থাপকীয় কর্মকাণ্ডে একটি ব্যাপক কার্যপরিসর হিসেবে পরিচিতি পেয়েছে। কোনটি? এমবিও। লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা আবিষ্কার হওয়ার পর থেকে ব্যবস্থাপকীয় কর্মকাণ্ডে এটা, এই লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনাকে একটা ব্যাপক ব্যবস্থাপক কর্মকাণ্ড হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্যবস্থাপনার মূল লক্ষ্য এবং অভিলক্ষ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে এমবিও। এমবিওটা কিন্তু ব্যবস্থাপনার মূল যে লক্ষ্য বা অভিলক্ষ্য বা গোলস, হ্যাঁ, সেটার ভিত্তিতেই কিন্তু এমবিওটা তৈরি করা হয়েছে। আর এমবিও কে ঘিরে ব্যবস্থাপকীয় কার্যাবলী পরিচালিত হয়। আমরা বোধহয় আপনারা যদি মৌলিক ব্যবস্থাপনা পড়ে থাকেন তাহলে জানেন ব্যবস্থাপকীয় কার্যাবলী মাত্র 5টা। একটা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রণোদনা এবং নিয়ন্ত্রণ। এখানে বলছে এমবিও কে ঘিরে ব্যবস্থাপকীয় কার্যাবলী প্রণীত হয়। ঠিক আছে, আর এসব কার্যাবলীকে এমবিও প্রক্রিয়াতে অত্যন্ত যৌক্তিক ও অনুক্রমিক ভাবে বিন্যস্ত করা হয়। এই সব কার্যাবলীকে, মানে ব্যবস্থাপকীয় কার্যাবলীকে এমবিও প্রক্রিয়াতে অত্যন্ত যৌক্তিকভাবে এবং অনুক্রমিকভাবে, মানে ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হয়। এ কারণে নিচে লিখবেন, এ কারণে এই এমবিও কে একটা ব্যাপক ব্যবস্থাপকীয় সিস্টেম হিসাবে আমরা বলতে পারি। আমরা বলতে পারি না, মানে বলা হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি বলেন এই প্রশ্নটা সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়েছে এবং কতটুকু লিখলে ভালো হয় আমরা জানতে পারলাম বোধহয়। পেরেছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, কিছুটা বই নিয়ে বুঝতে প্রথম পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জুলাস ভাই থ্যাংক ইউ। শাহজাহান ভাই প্রথম থেকে আসেন নাই কেন? আমি একটু অসুস্থ ছিলাম ভাই, হ্যাঁ একটু অসুস্থ ছিলাম, এখন আবার আচ্ছা আমি জয়েন করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাইলে আমরা সাজেশনের দিকে তাকাই। দেখেন, 1 নম্বর পড়ছি গতদিন, 2 নম্বর পড়লাম আজকে, আজকে 7 নম্বর পড়লাম, বাকি থাকলো 3, 4, 5, 6। 6 নম্বরটা বই তো হুবহু নাই। ঠিক আছে, আর 3, 4, 5 তিনটা তথ্য, এই তিনটা তথ্য থেকে একটা তথ্য ইনশাল্লাহ প্রতি বছর আসে। তাহলে আমরা এই তিনটা একদিনে পড়ে ফেলবো, সেই দিনটা হতে পারে আগামীকাল। ঠিক আছে, আচ্ছা আজান দিয়ে দিছে, আমরা তাহলে আমাদের গ্রুপ স্টাডি শেষ করে দিব। ঠিক আছে, আপনারা কোনো পরামর্শ থাকলে, কারো কোনো সাজেশন বা কোনো পিছনে কোনো অধ্যায় মিস করছেন এরকম যদি হয় তাহলে বলবেন, কারণ আমরা এমবিওটা ধরছি বোধহয় আপনার এইভাবে যেভাবে পড়তেছি এইভাবে বোধহয় সর্বোচ্চ 4, 5, 7 দিনের ভিতরে এমবিও বইটা আমরা শেষ করব। অষ্টম ব্যাচে যারা আছেন তাদের জন্য ভালো হবে, এটা আমরা শেষ করে আমরা অন্য বইতে চলে যাব, ভাইয়া অন্য আমি সাবজেক্টে একটু চলে যাব। আমরা 7 দিনে একটা বই শেষ আমি করব। একটু বলতে চাই ভাইয়া, যে অবশ্যই জুলাস ভাই বলেন, জি সবাই একটু ভাইয়া, থাকেন, কি বলে শুনি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো না এখন ধরেন নামাজ পড়তে যাব, তাহলে 7টার সময় আরম্ভ করবেন যাতে, বা একটু আগে আরম্ভ করলে ভালো হয় আর কি, যেহেতু মানে 7:30টার এখন দিকে। 6টা 7:30টার দিকে বুঝিনি ভাইয়া, কয়টায় আপনি আরম্ভ করতে বলেন? 7:30টার দিকে তো আমরা নামাজে যাব, ঠিক না? এর জন্য বলতেছি আর কি। হ্যাঁ, আমরা কিন্তু আমরা 7টায় শুরু করছি, 7টায় শুরু করছি আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি 7টায় ঢুকছি, বাট এখন তো আচ্ছা নামাজে ভাই, যেতে জুলাস হবে। ভাই আমাদের
বুঝতে পারছি, অবশ্যই টাইমটা ছিল 10টায় গত সপ্তাহ ধরে, বুঝছেন আমার একটু অফিসে শিফটিং ডিউটি, তো এই কারণে আমি আসলে আমি পারি না আর কি, বুঝছেন সবসময় একই টাইমে পারি না, তবে আমি এক এক সপ্তাহে এক এক টাইমে ধন্যবাদ, পারি এবং সেটা আপনি বলে যে দিই। সময় দিচ্ছেন এর জন্য ধন্যবাদ আপনাকে। আমরা তো আসলে সুযোগ করতে পারি না পড়ালেখা। আর হট সাজেশন যেটা, এটা আমরা কিভাবে পাবো একটু বলবেন আর কি। আচ্ছা, এখন অষ্টম ব্যাচের পরীক্ষার্থী যারা আছেন, আচ্ছা বলি জুলহাস ভাই, সেটা হচ্ছে হট সাজেশনটা মানে একবারে চূড়ান্ত সাজেশন। সেটা কিভাবে বলি, যেমন যদি স্যারেরা পরীক্ষার আগে আমরা নক দিব, স্পেশালি আমি নক দিব, স্যারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। পরিসংখ্যান স্যার আমার যে হ্যান্ড নোট ব্যবসায় পরিসংখ্যান তৈরি করছি, স্যার আমাকে যথেষ্ট হেল্প করছে, বিভিন্ন টার্ম টুর্ম লিখতে আমাকে সাহায্য করছে, এবং আমি স্যারকে বলছি স্যার আমার নোটটা আপনি দেখে দেন, তাহলে এটার গ্রহণযোগ্যতা বাড়বে, যেহেতু সারা বাংলাদেশের সবাই নিচ্ছে চাচ্ছে, কাজেই ভুল ত্রুটি যাতে না থাকে। উনি বলছে ঠিক আছে আপনি আমাকে দেন আপনার ওইটা, আমি ফার্স্ট টু লাস্ট আমি দেখে দিব, স্যারকে দিছি, স্যার বোধহয় আমাকে জানাবে। তো তার আগেই বড় কোনো মেজর কোনো কারেকশন থাকবে না বোধহয়, স্যার তো পরামর্শ দিবেন। তো ওইটা নোটটা তৈরি হয়েছে শুধু পরিসংখ্যানেরটা, আর বাকি নোটগুলো আমাদের পরীক্ষা শুরু হবার একদিন আগে শেষ করবো লেখা, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন পড়তেছি আর নোট করতেছি, ঠিক আছে, এবং আশা করি নোটগুলো খুব যৌক্তিক, সংক্ষিপ্ত এবং সাজানো গোছানো হবে। এগুলো নোটের ব্যাপার। আর সাজেশন, অনেকে সাজেশনের কথা বলছেন না, সাজেশন ওই যে সাজেশনের যে গ্রুপটা আছে ওই গ্রুপ থেকে আমাদের কোনো একজন অ্যাডমিন আপনাকে ক্লাস শেষেই আপনাদের ওইখান থেকে যারা আছেন সাজেশন চাইছেন তাদেরকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে, ঠিক আছে। আপাতত আমরা চূড়ান্ত সাজেশন দিচ্ছি, মানে এইগুলো পড়লে আপনার 90% কমন পড়বে ইনশাআল্লাহ, যদি কোনো বড় দুর্ঘটনা না ঘটে, স্যাররা যদি বড় কোনো মানে কায়দা কৌশল না প্রয়োগ করেন, সাধারণত করবে না। দেখা গেল যে জীবনে কোনোদিন যা আসে নাই তাই দিয়ে দিচ্ছে, তাহলে তো ভাই এটা তো আমারও পরীক্ষায় খারাপ হবে, তাই না? এখন চূড়ান্ত সাজেশনটা চোখ বুঝে ফলো করতে পারেন, আমি নিজে ওটা পড়ে পরীক্ষার হলে যাব, ঠিক আছে। এখানে কোনো এই কথার ভিতর কোনো নাই, আমি আপনাদের সহপাঠী, এর ভিতরে কোনো কাঁচামালের দোকানদারির মতন কথা বলতেছি না। আচ্ছা, আর 2 নাম্বারটা হচ্ছে হট সাজেশন। আমি যদি পরীক্ষার আগে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাই যে যে এটা আসবে, বা আমাদের পরিসংখ্যান স্যার বলছে যে পরীক্ষার আগে আপনারা যেহেতু কর্ম করেন, চাকরি করেন, পরীক্ষার আগে 7 দিন আগে পড়াবো, তাহলে আপনাদের অঙ্কগুলো মনে থাকবে। উনি যদি 7 দিন আগে 2, 4, 5টা, যেহেতু ওনারা মেইন ক্যাম্পাসের, এই বই লেখেন ওনারা, আপনার পরিসংখ্যান ক্লাস যিনি নেন উনি বই লেখেন, এই এমবিএর বই ওনার বই পড়ি আমরা, তাহলে উনি যদি কিছু দেয়টাই, তাহলে সেটা গুরুত্ব দিয়ে পড়বো, আর সেটাকে আপনাদের দিব না, সেটা হচ্ছে হট সাজেশন। সেই হট সাজেশনটা তো কাগজে কলমে হবে না, ওইটা তো আর আমি প্রিন্ট করে পিডিএফ করে আপনারা দিতে পারবো না পরীক্ষার আগে, তখন তো ব্যস্ত থাকবো। আপনি চূড়ান্ত সাজেশন নিবেন, চূড়ান্ত সাজেশন থেকে কলম দিয়ে দাগ দিয়ে নিবেন হট সাজেশন, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি 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 ভাই, থ্যাংক ইউ। জি ভাই, অনেক অনেক কথা বললাম, সরি। আচ্ছা তাহলে আমরা রেখে দেই। জি ভাইয়া, ধন্যবাদ, ঠিক কষ্ট আছে। করছেন আচ্ছা, আপনারা আমাদের জি, জন্য। জি। থ্যাংক ইউ না না না, কষ্ট না, ভালো লাগে আপনাদের সবার সাথে পড়তেছি, এটাই ঠিক আছে, আমিন ভাই, ঠিক আছে। ওই জি ভাইয়া। জুলাস ভাই মনে হয় যেটা বলতে চাচ্ছিল যে আমরা 7টার সময় আজকে শুরু করলাম না, এইটা মনে হয় হ্যাঁ, আরেকটু হ্যাঁ, হ্যাঁ। আগে শুরু করলে সকলের জন্য ভালো হয়, এইটা উনি বলতে চাচ্ছিল। সাড়ে জি জি 6টায় কি ভাইয়া, হয়? 6:30 কি হয়? 6:30টায় 6:40 দিলে ভালো হয়। 6:40 হইলে ভালো হয়, 6:40 দিকে, ঠিক আছে। 6:40 দিলে ভালো হয়। আচ্ছা শুনেন, কালকেও 6:40, তাহলে কালকে 6:40, ঠিক আছে ভাই, থ্যাংক কালকে ইউ ভাই। 6:40 থেকে 7:40, ঠিক আছে, 1 ঘন্টা। ওকে ভাইয়া, হবে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস ধন্যবাদ। বলে রাখি, আগামী শুক্রবার একটু বেশি সময় দেন আপনারা, ঠিক আছে, তাহলে শুক্রবারে আমরা একটা বই শেষ করে ফেলাই, শনিবার থেকে অন্য বই ধরি। হবে, অসুবিধা নাই। আর ঠিক আছে। অষ্টম ব্যাচের যারা আছেন তারা আমাকে বিক্ষিপ্ত ভাবে মেসেজ দেন, ভাই আপনারা যদি একটু বলে দেন যে আমরা একসাথে পড়তেছি, তাহলে তারাও আমাদের সাথে কানেক্টেড হবে। তা অনেকে অনেক বিপদে আছে, আমাকে কয়েকজন কর্মজীবী ভাই বললেন ভাই বই টোটালি ধরিনি, এখন রুটিন দিয়ে দিছে, এমবিএ দরকার, ওই মাস্টার্স করি নেই, মাস্টার্স দরকার, আবার চাকরিতে প্রমোশনের জন্য দরকার, এখন কি করবো, এখন আমি কি পরামর্শ দেবো বলেন? পরীক্ষা চলে এসেছে, ভাইয়ের বয়স ও 45, 50, 55, ওনাকে এখন কিভাবে প্রশ্ন মুখস্থ করাই দেবো? ওনার মাথায়, উনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু ওনার মাথায় এখন কিছু কাজ করে না, বুঝলেন? এই জন্য একটু সবাইকে একটু বললেন, এই অন্তত 1 মাস আগের থেকে যাতে গ্রুপ স্টাডিতে থাকে, একটু ইনভাইট করে দিয়েন সবাইকে, ঠিক আছে ভাই? তাহলে সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।